সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, বাব আল মানদেব প্রণালী এলাকায় ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েলের একটি গোয়েন্দা জাহাজের উপরে হামলা চালিয়েছে এবং জাহাজটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। এরপরে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরামকো তেল ক্ষেত্রে এবং ইয়ানবু বন্দরে, লোহিত সাগরে অবস্থিত ইয়ানবু বন্দরে হামলা চালিয়েছে এবং আরামকোর বেশ কয়েকটি পাইপলাইন বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। এদিকে ইরান নিয়ে যে সমস্ত খবর আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আইআরজিসিকে অনুমোদন দিয়েছে যে আয়রন নামে একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, বিশেষ ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। তাতে আমরা ভিন্ন কিছু ইঙ্গিত পাচ্ছি। এদিকে কুয়েত থেকে আমেরিকার সেনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি আশা করছি আপনাদেরকে তার সামান্য কিছু অংশ দেখাবো। আর ইরানের কারার নামে একটি ড্রোন আছে, সেই ড্রোনে মাজিদ ইন্টারসেপ্টর বসানো হয়েছে। মাজিদ ইন্টারসেপ্টর বসানোর কারণে আমেরিকা কোথায় ঝুঁকির মুখে পড়তে পারে, কোথায় ক্ষতির মুখে পড়তে পারে, আমেরিকার জন্য কী সমস্যা তৈরি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন হাজির হয়েছি। আশা করছি বিস্তারিত আলোচনা করব। এর সাথে আমি আজকে বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা কাউকে আশ্বস্ত করেছিলাম, তাদের সবার প্রশ্ন যে ইরান কেন এই মুহূর্তে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে, আমেরিকা যেহেতু দুর্বল অবস্থানে, আমেরিকার হাতে যেহেতু অস্ত্র কম, তাহলে ইরান কেন এই মুহূর্তে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে না, ইরান কেন আমেরিকার যুদ্ধ জাহাজগুলোতে হামলা চালাচ্ছে না, ইরান কেন ইসরায়েলে হামলা চালাচ্ছে না, ইরান কেন চূড়ান্তভাবে যুদ্ধ শুরু করছে না, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আমি এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনা ভালো লাগবে এবং নিশ্চয়ই এটা একটা আলাদা আলোচনা হতে যাচ্ছে। দর্শকদের প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব এখানে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে যে বাব আল মানদেব প্রণালীর কাছে ইসরায়েল এবং মোসাদের সংশ্লিষ্ট একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। তাদের হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটতে দেখা যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট কেন এই জাহাজ আসছিল এবং কোথায় যাচ্ছিল, কী ব্যাপার, এটা পরিষ্কার না। তবে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সোমালিয়ার যে পশ্চিম অংশ, সিংহের লম্বা অংশ যেটা, এই লম্বা অংশ সোমালিল্যান্ড নামে একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেখানকার কিছু লোকজন, এবং পৃথিবীর একমাত্র ইসরায়েল ছাড়া আর কেউ তাকে স্বীকৃতি দেয়নি। এই সোমালিল্যান্ডে কিন্তু ইসরায়েলের ঘাঁটি আছে, ইসরায়েলের সেনা মোতায়েন আছে। এখন এই জাহাজ সোমালিল্যান্ডের দিকে যাচ্ছিল নাকি অন্য কোথাও যাচ্ছিল পরিষ্কার না, বাট তাতে হামলা হয়েছে। এপাশে সৌদি আরবের পূর্বাঞ্চল কাতিব প্রদেশের দিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা বা তাদের সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে তেল ক্ষেত্রের উপর, আরামকো তেল ক্ষেত্রের উপর, এবং আরামকোর বেশ কয়েকটি পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুধু তাই না, লোহিত সাগরে যে সৌদি আরবের যে বন্দর, ইয়ানবু বন্দর, এই বন্দরেও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। তার মানে ইয়েমেনের হুতি সমর্থিত সরকার এবং সৌদি আরবের ভিতরে এই মুহূর্তে বেশ বড় রকমের সংঘর্ষ চলছে। আজকে সকালের দিকেই দেখেছিলাম, গতকাল সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে যে সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে, তাতে সৌদি আরবের সামরিক বাহিনী বিপুল সংখ্যক অস্ত্রপাতি ফেলে রেখে তারা ব্যারাক বা ঘাঁটি বা ফাঁড়ি যাই বলেন ছেড়ে পালিয়েছে। আর সৌদি আরবের একটি ড্রোন, তো খুব বড় গুরুত্বপূর্ণ ড্রোন, আল জাও প্রদেশে ইয়েমেন ভূপাতিত করেছে, সে কথা তো দুপুরের ভিডিওতে বলেছি। এই ড্রোন কিন্তু তৈরি হয়েছিল তুরস্কের কাছ থেকে সৌদি আরব কিনেছে। তো ইয়েমেনের সাথে সৌদি আরবের এখন যে অবস্থা, তাতে এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ থাকলেও কার্যত দুই পক্ষের যুদ্ধ এই ফ্রন্টে চালু আছে, এটা
মোটামুটিভাবে বলা যায়। এদিকে দুপুরবেলার ভিডিওতে আমি বলেছিলাম যে আমেরিকায় আহতের সংখ্যা 624-এ গেছে, কিন্তু মজার একটা খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস বলছে আহতের সংখ্যা বেড়েছে 400 সামথিং থেকে 600 সামথিংয়ে চলে গেছে, বাট নিহতের সংখ্যা 18 থেকে 14 হয়ে গেছে। অর্থাৎ আগে নিহতের সংখ্যা 18 বলা হয়েছিল, এখন বলা হচ্ছে 14 জন নিহত হয়েছে মার্কিন সেনা। তার মানে নিহতের সংখ্যার তালিকা ছোট হয়ে গেল আগের চেয়ে। এটা কিভাবে সম্ভব? খোদ আমেরিকার গুরুত্বপূর্ণ পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই প্রশ্ন তুলেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা IRGC-কে অনুমোদন দিয়েছে, তারা এখন থেকে আয়রন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, একটা ক্ষেপণাস্ত্রের নাম আয়রন ডোম ভাইবেন আবার এই আয়রন ব্যবহার করার অনুমতি দিয়েছে IRGC-কে। এবং আমার কাছে মনে হচ্ছে এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেপণাস্ত্র এর আগে কখনো ব্যবহার করা হয়নি, অনেকে নামও জানে না। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার মানে হচ্ছে যে ইরান বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা আশঙ্কা করছে বা তারা ধারণা করছে হয়তো নতুন করে আরেকটা যুদ্ধ আসন্ন, সেই যুদ্ধে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লাগবে। আরও 2-3টা ডেভেলপমেন্ট আছে ইরানের অস্ত্র সংক্রান্ত, সামরিক সরঞ্জাম সংক্রান্ত। ইরান তার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। এই ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে আরও বেশি জোরালো হলো, শক্তিশালী হলো। এদিকে ইরান তার কারার ড্রোন, একটা ড্রোনের নাম কারার, এই কারার ড্রোনে মাজিদ ইন্টারসেপ্টার ব্যবহার করেছে। আপনারা এর আগে শুনেছেন যে মাজিদ ডিফেন্স সিস্টেম কিন্তু তারা বের করেছে ইরান। এই মাজিদ ডিফেন্স সিস্টেমের তো তাদের ইন্টারসেপ্টর আছে, ক্ষেপণাস্ত্র আছে। এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এখন কারার ড্রোনে সেট করা হচ্ছে। অর্থাৎ এই কারার ড্রোন এই ইন্টারসেপ্টর দিয়ে আমেরিকার যে MQ-9 ড্রোন, এই ড্রোনকে ধ্বংস করতে পারবে। এমনিতেই তো অনেকটা মুড়ির মতো ধ্বংস হয়েছে আমেরিকার এই MQ-9 রিপার ড্রোন। তো সেক্ষেত্রে এখন এই যে কারার ড্রোনে যে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর বসালো, এতে ইরানের শক্তি আরও বেড়ে গেল, আরও কার্যকর হয়ে গেল ইরানের ড্রোন সিস্টেম। এদিকে আরেকটি খবর বের হয়েছে, সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, তিনি নাকি আমেরিকার কাছে, অর্থাৎ আমেরিকার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে ইরানের হরমুজ প্রণালী এলাকায় হামলা বন্ধ করা উচিত। এতে লাভ হচ্ছে না খুব একটা, বরং মার্কিন বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ব্র্যাড কুপারের এই পরামর্শের পরেই সম্ভবত এই হামলা বন্ধ হয়েছে। এখন কীরকম ক্ষতি হয়েছে বা কীরকম ক্ষতি হচ্ছে আমরা আজ কয়েকদিন প্রায় সময় দেখতে পাচ্ছি বা জানছি, শুনছি। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের সেনাদেরকে সরিয়ে নিচ্ছে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত এই ঘাঁটিগুলো খুব স্ট্রং ছিল ততক্ষণ তো সেনা সরানোর প্রশ্ন আসেনি। এই ঘাঁটিগুলো তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল, এবং এই ঘাঁটিতে সেনা মোতায়েন করা হয়েছিল তো যুদ্ধ করার জন্য। এখন যখন ঘাঁটি থেকে এই সমস্ত সেনা সরিয়ে নেওয়া হচ্ছে, যদি এই খবরগুলো সব রাইট হয়, সঠিক হয়, তাহলে একদম পরিষ্কার যে আমেরিকা মধ্যপ্রাচ্যে অ্যাকচুয়ালি তাদের ঘাঁটিতে তাদের সেনাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, তাদের ঘাঁটি ধরে রাখতে পারছে না, সেনাদের নিরাপত্তা নেই, যার কারণে সরিয়ে নেওয়া হচ্ছে। আজকে একটা ভিডিও বের হয়েছে যে তাতে দেখা যাচ্ছে যে কুয়েতের ঘাঁটি থেকে বিপুল সংখ্যক সেনা বাসে করে চলে যাচ্ছে, পরে হয়তো বিমানেও উঠেছে মনে হলো, যা দেখলাম। তাতে দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধ এখন থামিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই জায়গায় প্রশ্ন আসছে, কেন সরিয়ে নিচ্ছে? সরিয়ে নেওয়ার পরে কি হবে? এটা কি বড় যুদ্ধের আলামত কিনা? হ্যাঁ, হতে পারে বড় যুদ্ধের আলামত, এবং ইরানও সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। আমি একটু আগেই বলেছি, নতুন এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, কারা ড্রোনে নতুন সিস্টেম ইন্টারসেপ্টর মোতায়েন করেছে, এরপরে আয়রন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে সর্বোচ্চ নেতা। ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার প্রশ্ন, তার মানে কি এই ক্ষেপণাস্ত্রের কী শক্তি, কী পাওয়ার, অনেক বড় ব্যাপার। এই রকম একটা প্রেক্ষাপটে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই, কেন ইরান এই মুহূর্তে আমেরিকার ঘাঁটিগুলোতে আরও বেশি হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে না, এবং যেখানে যেখানে সেনা রয়েছে তাদের উপর কেন হামলা চালাচ্ছে না?
ভারত মহাসাগরে বা বিভিন্ন জায়গায় যে তাদের যে জাহাজ মোতায়েন আছে সেই সব জায়গায় যেহেতু ক্ষেপণাস্ত্র ফুরে গেছে, তাতে হামলা চালাচ্ছে না কেন? ইরান এখন কেন আলোচনার দিকে যাচ্ছে না? ইরান আলোচনার দিকে যাচ্ছে না, এটা ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে। আর হামলা চালাচ্ছে না কেন? আমি মনে করি যে ইরান যেহেতু এইরকম আমেরিকা এবং ইসরায়েলের সাথে অ্যাট এ টাইম যুদ্ধ করলো বা মোকাবেলা করছে, এখনও টিকে আছে, অতএব তাদের নিশ্চয়ই একটা প্ল্যান আছে, তাদের কৌশল আছে যে কোনভাবে, কখন, কোন পর্যায়ে, কোন রকমের হামলা করবে, কোন রকমের যুদ্ধ করবে, কতটুকু করবে না, এগুলো তাদের নিশ্চয়ই প্ল্যান আছে, সেই অনুযায়ী আগাচ্ছে। আমার আপনার কথায় তো তারা চলবে না, তারা তো একটা প্রতিষ্ঠিত সামরিক বাহিনী। এ তো এমন না যে কি করবে না বুঝে উঠতে পারছে না। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, বড় বড় জাহাজে হামলা করা মানে একটা বিষয় খেয়াল করেন, জাপান যখন পার্ল হারবারে হামলা করেছিল মার্কিন জাহাজে, তারপরে কিন্তু আমেরিকা জাপানের উপরে সেই অ্যাটম বোমা মেরেছিল, পরমাণু বোমা। তো বড় বড় জাহাজে হামলা করা মানে অনেক বড় যুদ্ধের পরিসর আরও অনেক বড় করে ফেলা। ইরান যেভাবে যুদ্ধ করছে এতেই তো তারা কাবু হয়ে গেছে মোটামুটিভাবে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। এছাড়া আরও যদি যুদ্ধ করতে চায় তাহলে তা মোকাবেলা করতে হবে ইরানকে। আর আমার কাছে মনে হয়েছে, যেটা ইরান যে নীতিটা সবচেয়ে বেশি অনুসরণ করে বলে মনে হয়েছে আমার কাছে, তারা মানুষ মারাচ্ছে, তাদের লজিস্টিক সাপোর্ট ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, ঘাঁটি, বিমান, এই সমস্ত ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে যাতে ওরা চলে যেতে বাধ্য হয়। আমি আপনাদেরকে একটা ইতিহাসের গল্প বলি, এটা সত্যি গল্প, সবাই আপনারা জানেন, সত্যি ঘটনা। মক্কা বিজয়ের আগে পরে যে গল্পটা দেখুন, তাতে কিন্তু অনেক লোকের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, একটা লোকেরও না, অনেক লোক তো পরে কথা। চূড়ান্ত বিজয় অর্জনটা যদি বিনা রক্তপাতে বা অল্প রক্তপাতে করা যায়, তাহলে বেশি রক্তপাত, বেশি মানুষ মেরে লাভটা কি? একটা দর্শন, একটা চিন্তা, একটা দৃষ্টিভঙ্গি তো আছে। হয়তো ইরান এই বিষয়গুলো মেনটেন করে, যে তাদের অনেক ক্ষতি হলেও তারা প্রচুর সংখ্যক মানুষ মারতে চায় না হয়তোবা, এটা আমার কাছে মনে হয়েছে। তবে যে হুমকি দিয়েছিল সেটা তো দেখেছেন, যে চোখের বদলে চোখ, এবং পরবর্তীতে কি বলেছে ইরান, যে একটা ইরানি নাগরিক মারা গেলে একটা মার্কিন সেনা মারা যাবে। তারপরে কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে যদি পরমাণু যুদ্ধ না করে, পরমাণু হামলার শিকার না হয়ে, বা বড় রকমের যুদ্ধের পরিসর বিস্তৃত না করে দিয়ে, ইরানের নিজেরও তো শক্তি সামর্থ্য সব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। যদি আমেরিকাকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো না? হয়তো ইরান সেই রকমের একটা দৃষ্টিভঙ্গি পোষণ করছে। একই রকমের কথা যে ইসরায়েলের উপর কেন হামলা চালায় না? আমার কাছে মনে হয়েছে এইবারের যুদ্ধে, এই যে গত 13-14 দিন যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমেরিকা একা এসেছে, এখানে আমেরিকাকে একাই মোকাবেলা করুক ইরান, অর্থাৎ শুধু আমেরিকাই থাকুক, এতে যুদ্ধ, এতে আবার ইসরায়েলকে টেনে আনার দরকার নেই। কারণ যখন ইসরায়েল টেনে আসছে, ইসরায়েল যুক্ত হচ্ছে, তখন তো দুটো শক্তিকে একা ইরানকে মোকাবেলা করতে হবে। তার চেয়ে একটা একটা করে দিক, একজনকে পঙ্গু করে দিক, তারপরে বাকিটা দেখা যাবে। এই কৌশলটা তো ভালো কৌশল। সেক্ষেত্রে এখনই ইসরায়েলের বিরুদ্ধে না, আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে চলে যায়, আমি বিশ্লেষণের কথা বলছি, প্রেক্ষাপটটা কি হতে পারে? আমি বলছি যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে, পরিস্থিতি এমন হলো যে চলে যেতে বাধ্য হলো, তখন তো ইসরায়েল অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে অহেতুক যুদ্ধ করে বহু মানুষের প্রাণহানি না ঘটিয়ে যদি দুর্বল করে দেওয়া যায়, সারেন্ডার করে বা চলে যায়, সেটাই তো ভালো। আমার কাছে মনে হচ্ছে ইরান হয়তো এরকম একটা দর্শন অনুসরণ করছে। সুপ্রিয় দর্শক, আমি যে আপনাদের প্রশ্নের জবাবে যা বললাম, যে ব্যাখ্যা দিলাম, আপনাদের কাছে কি তেমন মনে হয়, নাকি আরও ভিন্ন কোনো আপনাদের দৃষ্টিভঙ্গি আছে, মতামত আছে? জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।